9ই অক্টোবর, এখন ভোর 5টা মতন বাজে। আমরা এসে পৌঁছেছি এনজেপি স্টেশনে। আমাদের গন্তব্য তামিলনাড়ুর রাজধানী শহর চেন্নাই। আমরা এখান থেকে শতাব্দী এক্সপ্রেসে করে হাওড়া যাব, তারপর সেখান থেকে চেন্নাই মেলে করে চেন্নাই যাব। যথারীতি সময় মতো ট্রেনও স্টেশনে দিয়ে দিয়েছে। ট্রেন একদম রাইট টাইমেই ছেড়ে দিল। ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই ওরা নিউজ পেপার দিয়ে গেল, তার সাথে চা, কফি, বিস্কিট এগুলো দিয়ে গেল। আর ব্রেকফাস্টে আছে একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক, চা বানানোর স্যাশে, আর এখানে দুটো ব্রেড আছে, একটা বাটার, আর এটাতে কি আছে দেখছি। এটাতে একটা পোচ রয়েছে আর বয়েলড ভেজিটেবল। ট্রেন রাইট টাইমেই চলছে। এখন সকাল 9:17 বাজে আর আমরা ফারাক্কাতে এসে পৌঁছেছি। ফারাক্কা থেকে গঙ্গা নদী দুভাগ হয়ে গেছে। মূল ভাগ বাংলাদেশে ঢুকে গেছে, আরেক ভাগ ভাগীরথী নামে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং হুগলির উপর দিয়ে যাওয়ার পরে তার নাম হয়েছে হুগলি নদী। আমরা এখন সেই হুগলি নদীর পাশ দিয়েই চলেছি। এখন 1টা বাজে, লাঞ্চও চলে এসেছে। লাঞ্চে আছে চাপাটি, রাইস, ডাল, আলু ভাজা, আর আমরা যেহেতু ননভেজ অর্ডার করেছিলাম তার জন্য চিকেন দিয়েছে। চিকেন এখানে 2-3 পিসের মতন রয়েছে, আর তার সাথে দই, আর ভেজে ছিল চিকেনের জায়গায় পনির। আমরা যখন টিকিট বুক করেছিলাম তখনই একবারে খাবারের জন্য বুকিং করা হয়েছে। এখন 1:45 মতন বাজে, আমরা হাওড়াতে ঢুকছি। হাওড়াতে আমাদের রিটায়ারিং রুম বুক করা আছে, সেখানেই আমরা থাকব। রিটায়ারিং রুমটা খুব একটা ভালো ছিল না, কিন্তু রিটায়ারিং রুমের এই জানালা থেকে দারুণ সুন্দর এই ভিউটা পাওয়া যাচ্ছিল। এখন সন্ধ্যা এই 7:15 মতন বাজে। আমরা এখন ভিআইপি লঞ্চে এসে বসে আছি। আমাদের ট্রেন 11:55। আমাদের রিটায়ারিং রুম সন্ধ্যা 7টা অবধি বুক করা ছিল, তবে ওরা আমাদের বলে 7:45 মধ্যেই ঘর ছেড়ে দিতে হবে। তো যথারীতি আমরা ঘর ছেড়ে দিই, কিন্তু আমরা নামার সময় ভীষণ বিপদে পড়ে যাই, কারণ ওঠার সময় লিফটে করেই আমরা লাগেজ নিয়ে উঠেছিলাম, কিন্তু নামতে গিয়ে দেখি লিফট খারাপ হয়ে গেছে। এবার ওই ভারী ভারী লাগেজ নিয়ে আমাদের সিঁড়ি দিয়ে নামতে হয়। শুধু তাই নয়, আজকে একটার পর একটা ঘটনা ঘটছে আমাদের সঙ্গে। লাউঞ্জে এসে দেখি কি, আমার হাজবেন্ডের যে ব্যাগটা সেটা নিচ থেকে কে যেন কেটে দিয়েছে। তার ফলে সমস্ত জিনিসপত্র পড়ে যাচ্ছে, তারপর সেগুলোকে অন্য জায়গায় শিফট করা হয়। আর এই সমস্ত চক্করে ডিনারে কি খেয়েছি সেটাই তুলতে ভুলে গেছি। যাই হোক,
ডিনারে আমরা নিয়েছিলাম বিরিয়ানি আর ভেজ থালি নিয়েছিলাম। ডিনারটা বেশ ভালোই হলো। এখন আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। কালকে রাতে আমরা ভীষণই টায়ার্ড হয়ে পড়েছিলাম। আসলে আগের দিন রাতে ঘুম হয়নি, তারপর রিটায়ারিং রুমে যদিও একটুখানি রেস্ট করেছিলাম, তবু ট্রেন ধরার তো একটা চাপ থাকে। তারপর একটার পর একটা ঘটনা, যা আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি, এই সমস্ত কিছু নিয়ে আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। তাই জন্য ট্রেনে উঠেই আমরা শুয়ে পড়েছিলাম। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, আমরা যে কামরাটায় ছিলাম সেখানে এসি টেম্পারেচারটা ওরা ঠিক মতন অ্যাডজাস্ট করেনি। তার ফলে মাঝরাতের দিকে এত ঠান্ডা লাগছিল, সেজন্য ঠিক করে তখন আর ঘুমটা হয়নি। যাই হোক, তাই সকাল সকালই উঠে পড়েছি। ট্রেন কিন্তু ভালোই চলছে, কখনো কখনো একটু লেট হচ্ছে, কিন্তু সেটা মেকআপ করে দিচ্ছে। আমরা এখন অন্ধ্রপ্রদেশের ওপরে আছি, আর এই স্টেশনটার নাম হচ্ছে পলাশা। যাই হোক, স্টেশনটা কিন্তু খুব সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা আমাদের লাঞ্চ অর্ডার করেছিলাম IRCTC ক্যাটারিং অ্যাপ থেকে। সেখানে PNR নাম্বারটা দিলেই আপনাদের ট্রেনের টাইমিংসগুলো দেখিয়ে দেয়, কোথায় কখন দাঁড়াবে। আপনারা যেখান থেকে নিতে চান সেই জায়গার অপশন দিলে তারপর রেস্টুরেন্টের অপশনও খুলে যায়। তো সেখান থেকে আপনারা ফুড অর্ডার করতে পারেন আপনাদের পছন্দ মতন। এই যে এখানেই PNR নাম্বারটা দিয়ে সাবমিট করলেই তারপর স্টেপ বাই স্টেপ চলে আসবে, যেটা আমি বললাম। তো যাই হোক, ওদের খাবার দাবারও বেশ ভালোই ছিল। পৌনে 4টা নাগাদ আমরা স্টেশনে নেমেছি। নেমেই আমরা অটো বুক করে নিয়েছি। হোটেল আমাদের আগে থেকেই বুক করা ছিল। হোটেলের নাম হচ্ছে গ্যালাক্সি ইন। চলুন সেখানে গিয়ে কথা হবে। কাল রাতে আমাদের খুব বাজে একটা অভিজ্ঞতা হয়েছে। আপনাদের বলেছিলাম না যে আমরা আগে থেকেই হোটেল বুক করে রেখেছিলাম, হোটেল গ্যালাক্সি ইন। হোটেলটা ছিল বেগম সাহিব 3rd স্ট্রিটে। তো যাই হোক, আমরা ফোনে একটা এসি একটা নন এসি রুম বুক করে রেখেছিলাম। তো আমরা যখন হোটেলে পৌঁছাই তখন সেখানে গিয়ে জানতে পারি ওরা একটাই রুম মাত্র আমাদের দিতে পারবে। এদিকে আমরা 2 জন আর আমাদের সঙ্গে 3 জন এজেড পিপল। তো আমরা তখন বলি সেটা আমাদের পক্ষে সম্ভব না, একটা রুমে সবাই মিলে থাকা তো 5 জন মিলে থাকা তো সম্ভব না। তখন আমরা বলি অন্য হোটেল আমরা দেখে নেব। তখন হোটেলের যিনি ম্যানেজার, তিনি রীতিমতো আমাদের ব্যাগ টেনে ধরে রাখছিলেন, মানে আমাদেরকে কিছুতেই যেতে দিচ্ছিলেন না। আমার মায়ের সঙ্গে বাজে ব্যবহার করে, তারপর রীতিমতো আমার হাজব্যান্ডের সঙ্গে প্রায় হাতাহাতি লেগে যায়। তারপর অনেক কষ্টে অনেক রিস্ক নিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে এসে তারপর এক অটোওয়ালা আমাদেরকে হোটেল খুঁজে পেতে সাহায্য করেছে। এই যে অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা দেখছেন, এর ঠিক কাছেই আমাদের এটা একটা ফ্ল্যাট। তো তারই আমরা 2টো রুম বুক করেছিলাম। এর নাম হচ্ছে মাসা রেসিডেন্সি। এর ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করি। আমরা 2টো রুম নিয়েছি, একটা এসি আর একটা নন এসি। 2টো রুম মিলিয়ে পার ডে 1700 টাকা করে ভাড়া পড়বে। তো যাই হোক, অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট সেরে আমরা চলে এসেছি অ্যাপোলো চেন্নাইতে।
ভাবলাম যখন ঘুরতেই এসেছি একবার চেক আপ করে নেওয়া যাক সবার। গত 11 তারিখ আমরা চেন্নাই এসে পৌঁছেছিলাম। 11 আর 12 তারিখ আমরা রেখেছিলাম হেলথ চেক আপের জন্য। আজকে 13 তারিখ বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়েছি চেন্নাই দর্শনের উদ্দেশ্যে। শপিং সেরে সবার প্রথমেই আমরা চলে এসেছি কপিলেশ্বর মন্দিরে। এটা মাইলাপুরে। মাইলাপুর সেই বিখ্যাত জায়গা যেখানে কর্ণাটের যুদ্ধ হয়েছিল আর যার মাধ্যমে ইউরোপীয় শক্তি প্রথম অনুভব করতে পারে যে ভারতীয়দেরও হারানো সম্ভব। আজ থেকে প্রায় 1300 বছর আগে এই মন্দিরটি পল্লব রাজাদের আমলেই নির্মিত হয়েছিল। তবে 1566 খ্রিস্টাব্দে পর্তুগিজদের হাতে এই মন্দিরটির ধ্বংস হয়। পরবর্তীকালে আবার বিজয়নগরের রাজারা এই মন্দিরটির পুনর্নির্মাণ করেন। মন্দিরটি দ্রাভিডিয়ান আর্কিটেকচারে তৈরি। গেটের বাইরে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হয়। বিশাল এলাকা জুড়ে মন্দিরটি অপূর্ব সুন্দর কারুকার্য। মন্দিরটির নাম যে কপিলেশ্বর, এই নামটি যে শব্দ থেকে তৈরি হয়েছে কপালা অ্যান্ড ঈশ্বরা। কপালা বলতে মাথা বোঝাচ্ছে, আর ঈশ্বরা বলতে এখানে শিবকে বলা হয়েছে। পুরাণ অনুযায়ী কৈলাসে যখন শিব আর ব্রহ্মার সাক্ষাৎকার হচ্ছিল, তো তখন সেই সময় ব্রহ্মা নাকি শিবকে যথাযথ সম্মান প্রদান করেন। সেই কারণে শিব ক্রুদ্ধ হয়ে ব্রহ্মার 5টি মাথার একটি মাথাকে উপড়ে ফেলে। তখন ব্রহ্মা শিবকে সন্তুষ্ট করার জন্য এই মাইলাপুরেই একটা লিঙ্গ স্থাপন করে, তাই মাইলাপুরকে কৈলাসও বলে। যাই হোক, এ তো গেল পুরাণের কথা। আজকে মহালয়া উপলক্ষে সম্ভবত বিশেষ কোনো পুজোর আয়োজন করেছে এখানে। সম্ভবত এনারা বৈদিক মন্ত্র উচ্চারণ করছেন। এতটাই ভালো লাগছে আমার যে আমি তো এখানে বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। মূলত শিব মন্দির হলেও এখানে মুরুগান বা বিষ্ণু সহ আরো অন্যান্য দেবদেবীর মূর্তিও রয়েছে। সামনে যে বড় চার্চটা দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই বিখ্যাত সেন্ট থম চার্চ। যীশু খ্রিস্টের যে শিষ্য সেন্ট থমাস, যিনি ভারতবর্ষে এসেছিলেন খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে, তার দেহাবশেষের উপরই এই চার্চটি তৈরি হয়েছে। এটি গথিক আর্কিটেকচারে তৈরি। অবশেষে আমরা মেরিনা বিচে এসে পৌঁছলাম। এখন প্রায় সন্ধ্যা 7টা বেজে গেছে। এখানে এসে
আমার হাজবেন্ডের আবার ছোটবেলার সব জেগে উঠেছে, তাই ওকে দেখে আমিও স্টাইল করে বন্দুকটা ধরলাম, কিন্তু একটাও বেলুন ফাটাতে পারলাম না। সমুদ্র দেখতে আমার এতটাই ভালো লাগে, তাই যখনই সমুদ্রের কাছে আসি বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে সমুদ্রকে উপভোগ করি, তার ঢেউয়ের আসা যাওয়াকে দেখি। বেশ অনেকক্ষণ ধরে সমুদ্র দর্শনের পর এবার রোম্যান্টিক পোজে বেশ কিছু ছবি আর ভিডিওও তুলে নিলাম। আমরা এখন বিবেকানন্দ হাউসের সামনে দিয়ে যাচ্ছি। শিকাগো ধর্মসভায় যাওয়ার আগে স্বামীজি কিন্তু এখানেই ছিলেন, তবে আমাদের ব্যাড লাক যে আমরা ঢুকতে পারলাম না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। এখানকার টাইমিংস হচ্ছে সকাল 10টা থেকে 12:30, আবার দুপুর 3টে থেকে 7:15। আর এটা হলো চিদাম্বরম স্টেডিয়াম। এখানে আজকে বিশ্বকাপে বাংলাদেশের খেলা হচ্ছে। আমাদের তামিলনাড়ু ভ্রমণের প্রথম দিনের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার আগামী পর্বে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মহাবলীপুরমে। আমার তামিলনাড়ু পর্বের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিকে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন।